এবারে আমাদের মাঝে ত্রিদিবসব্যাপী অক্ষয় তৃতীয়া মহোৎসব উপলক্ষে আজকে এই অধিবাস ইত্যাদি অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন বগুড়া উত্তর বাংলা শাসা আশ্রমের পরম পূজ্যপাদ অধ্যক্ষ এবং দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ। তাই আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা ধীর স্থির শান্তভাবে অবস্থান করে পূজ্যপাদ দীক্ষাচার্য এবং অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজের এই বক্তব্য শ্রবণ করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ আমরা সবাই সমবেত হয়েছি অত্র বগুড়া উত্তর বাংলা শাশ্বত আশ্রম প্রাঙ্গণে একটি শুভ দিন, শুভ অক্ষয় তৃতীয়া 1432 সাল শুভ নববর্ষে। প্রতি বছরই ন্যায় এবছরও শুভ অক্ষয় তৃতীয়া আগামীকাল বৃহস্পতিবার দিবস 17ই বৈশাখ সাবেক বগুড়া জেলা ভক্ত সম্মেলনী এবং 18ই বৈশাখ শুক্রবার জগৎগুরু শঙ্করাচার্য দেবের পূর্ণ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে ত্রিদিবসব্যাপী অনুষ্ঠানের আজকে শুভ দিবস। এই উপলক্ষে আমি প্রথমেই সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের শ্রীপাদ পদে জানাই সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম। অতঃপর মা সুধাংশু বলার শ্রীপাদ পদে জানাই সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম। অতঃপর জ্ঞানীর মূর্ত প্রতীক জগৎগুরু শঙ্করাচার্য দেবের শ্রীপাদ পদে জানাই সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম। অতঃপর কলিযুগে প্রিয়াবতার শ্রীমৎ মহাপ্রভু গৌরাঙ্গ দেবের শ্রীপাদ পদে জানাই সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম। অতঃপর আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহরের প্রয়াত মহন্ত মহারাজ এবং আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহর ট্রাস্ট বোর্ডের প্রয়াত সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের শ্রীপাদ পদে জানাই সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম। অতঃপর আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহরের বর্তমান পূজ্যপাদ মহন্ত মহারাজ এবং আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহর ট্রাস্ট বোর্ডের পূজ্যপাদ বর্তমান সভাপতি ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজের শ্রীপাদ পদে জানাই সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম। অতঃপর বগুড়া উত্তর বাংলা শাশ্বত আশ্রমের প্রয়াত অধ্যক্ষ মহারাজ এবং বাংলাদেশের প্রয়াত একমাত্র দীক্ষাচার্য গুরুধাম উদ্ধারকারী এবং এই যে বাংলাদেশে যে সার্বভৌম ভক্ত শুনে হয়েছে ট্রাস্ট বোর্ড থেকে অনুমোদন করে নিয়ে এসেছিলেন, দ্বিতীয় বাংলাদেশের শাশ্বত আর্য দর্পণ প্রচার করেছিলেন, ট্রাস্ট বোর্ড থেকে অনুমোদন করে নিয়ে এসে সেই অসাধারণ একজন সন্ন্যাসী এবং ব্রহ্মজ্ঞানী অত্র আশ্রমের প্রয়াত দীক্ষাচার্য, অত্র আশ্রমের বাংলাদেশের প্রয়াত দীক্ষাচার্য এবং বগুড়া উত্তর বাংলা শাশ্বত আশ্রমের প্রয়াত অধ্যক্ষ মহারাজ যিনি সমাধিস্থ রয়েছেন বগুড়া উত্তর বাংলা শাশ্বত আশ্রমেই পরম পূজ্যপাদ ও প্রয়াত শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের শ্রীপাদ পদে জানাই সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম। অতঃপর অত্র আশ্রমের বর্তমান যে সন্ন্যাসীবৃন্দ রয়েছেন শ্রীমৎ স্বামী রমেশানন্দ সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী কৃপেশানন্দ সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী দেবেশানন্দ সরস্বতী মহারাজ এবং শ্রীমৎ স্বামী ধর্মেশানন্দ সরস্বতী মহারাজ, তাদেরকে জানাই আন্তরিক জয়গুরু সম্ভাষণ। অতঃপর অত্র আশ্রমের অন্যান্য অন্তর্বাসী সকল ব্রহ্মচারী সেবকবৃন্দ, কর্মী সেবকবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ভক্তমণ্ডলী, সুধী মণ্ডলী, ঠাকুর তরাশ্রিত শিষ্যমণ্ডলী এবং মাতৃমণ্ডলী সকলের প্রতি হইল আন্তরিক জয়গুরু সম্ভাষণ। অতঃপর অত্র আশ্রমস্থিত নিগম ভক্তনিবাসের প্রাক্তন এবং বর্তমান ছাত্রবৃন্দকে জানাই আন্তরিক জয়গুরু স্নেহাশিস। অতঃপর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ছোট ভাই বোনদের প্রতি রইল
জয় গুরু স্নেহাশিস। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তন্ত্রজ্ঞান, যোগ, প্রেম চতুর্বিধ সাধনায় সিদ্ধি লাভ করে মঠ আশ্রম প্রতিষ্ঠিত করে শ্রী ঠাকুর মহারাজ অবিভক্ত বাংলার 5 দিকে 5টি আশ্রম করেছিলেন। তার উত্তর বাংলার শাশ্বত আশ্রম তেলোপাড়া বগুড়া, দক্ষিণ বাংলা হালিশহর এবং পূর্ব বাংলা মনামতি কুমিল্লায়, যা এখন ট্রান্সফার হয়ে গেছে ত্রিপুরা স্টেটে। পাশাপাশি মধ্য বাংলা শাশ্বত আশ্রম জয়দেবপুর, ঢাকা, যা ট্রান্সফার হয়ে গেছে পশ্চিমবাংলার নবদ্বীপে, এবং পশ্চিমবাংলার খড়কুশা শাশ্বত আশ্রম। এই 5টি আশ্রমের মধ্যে অন্যতম হচ্ছে বগুড়া উত্তর বাংলার শাশ্বত আশ্রম। এই আশ্রমটিও 1947 সালে দেশ বিভাগের পর এটা বিক্রয় হয়ে গিয়েছিল, এবং এই আশ্রমটিকে বিক্রি করে দেওয়ার জন্যই পাঠিয়েছিলেন আমাদের শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজকে। তখন উনি নলিনী চৈতন্য ব্রহ্মচারী। সেই সময় আসার পরে তেলোপাড়াবাসী এবং বগুড়া শহরবাসী কিছু ভক্ত শিষ্যগণ এসে আমাদের মহারাজকে বলেছিলেন যে মহারাজ, আপনি বিক্রি করবেন না, আমরা সর্বতভাবে সহযোগিতা করব। এই আশ্রম আসার জন্য আমরা এখান থেকে সাধু সন্তের জ্ঞান, চিন্তা চেতনা, ধর্মীয় অনুভূতি পেয়ে আমরা আনন্দিত। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতিপতি, তারা থাকবে। এই আশ্রম টিকে থাকলে তারা এখান থেকে জ্ঞান সঞ্চারিত হবে। পরবর্তী প্রজন্ম এখান থেকে অনেক জ্ঞান, চিন্তা, ভক্তি লাভ করে সংসারটা সুখময়, শান্তিময় হবে। এই সব কথাগুলো আমি শুনেছি প্রয়াত স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের নিকট, কারণ তিনি এসেছিলেন এবং ওনাকে পাঠানো হয়েছিল মঠ থেকে এটা বিক্রি করে তুলে দেওয়ার জন্য। তারপর এই সব ভক্তবৃন্দের আকুল আহ্বানে তখন মহারাজ রয়ে গেলেন 47, এবং তিনি মঠে জানানোর পর ওনারা বললেন ঠিক আছে, তুমি যদি পারো থাকো। উনি থেকে গেলেন এবং 10 বৎসর, 47 থেকে 57, এই 10 বৎসর তিনি নলিনী চৈতন্য ব্রহ্মচারী রূপে এই আশ্রমের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। 1957 সালে ওনার সন্ন্যাস হয়, নাম হয় শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ, এবং সেই সময়ে তিনি দীক্ষার দানের অনুমতি পান মঠ থেকে। তদানীন্তন পূর্ব পাকিস্তান এবং পরবর্তী বাংলাদেশে একমাত্র দীক্ষাচার্য রূপে সারা পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশে তিনি দীক্ষা দান করে অগণিত ভক্তকে ঠাকুর চরণস্থ করেছিলেন। এবং 1391 সালে চৈত্র মাসে তিনি দেহরক্ষার পরে রসুলপুরে দেহরক্ষা করেছিলেন, যেখানে এখন পরিচালক রয়েছে শ্রীমৎ স্বামী কৃপেশানন্দ সরস্বতী মহারাজ। সেই রসুলপুর সংঘাশ্রমে উনি মহাপ্রস্থান করেন। ওনার ডেড বডি বগুড়ে আনা হয় এবং প্রয়াত স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ আদেশ রেখেছিলেন, আমি যেখানেই মারা যাই না কেন, আমার মহাপ্রাণ করি না কেন, আমার ডেড বডি নিয়ে এসে বগুড়া আশ্রমে সমাধিস্থ করতে হবে। ওনার নির্দেশ মোতাবেক রসুলপুর থেকে সেই ডেড বডি নিয়ে এসে এখানে মহাসমাধিস্থ করা হয়, এবং ঠাকুরের অপার কৃপা করুণা আশীর্বাদে এবং অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের কৃপা করুণা আশীর্বাদে ওনার সেই সমাধি পীঠের উপরে এখন সমাধি মন্দির নির্মিত হয়েছে, আপনারা দেখছেন। এটা ঠাকুরের অপার কৃপা করুণা এবং মহারাজেরও অপার কৃপা করুণায় আমরা সমাধি স্মৃতি মন্দির নির্মাণ তিনি করিয়েছেন, ঠাকুরের কৃপায় হয়েছে। আজকে সেই সূত্র ধরে পরবর্তীতে উনি দেহ রক্ষার পর তখন হালিশহর আসামবঙ্গ শাশ্বত মঠ ট্রাস্ট বোর্ডে আবেদন পাঠানো হয়। দীক্ষাচার্যের যে সংকট হয়ে গেল, তখন রাজপুর শ্রী নিগমানন্দ শাশ্বত আশ্রমে প্রয়াত স্বামী অদ্বৈত মহারাজ সেখানে মিটিং করে আলোচনা করে সিদ্ধান্ত রেখেছিলেন, আমার দেহ রক্ষার পর আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহর থেকে সন্ন্যাসী দীক্ষাচার্য এবং সন্ন্যাসী এনে এখানকার কার্যক্রম চালাতে হবে। সেই সূত্র ধরে সেই রেজুলেশনের ফটোকপি হালিশহর ট্রাস্ট বোর্ডে পাঠানো হয়। সেই সূত্র ধরে সেখান থেকে শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী মহারাজকে পাঠানো হয় দীক্ষাচার্য কর্ম করবার জন্য বাংলাদেশে। সেই প্রয়াত স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের দেহ রক্ষার পর এবং তিনি ক্রমাগত 7 বৎসর
দীক্ষার কাজ পরিচালনা করেছিলেন শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী মহারাজ। এবং যে শূন্যতা হয়েছিল দীক্ষাচার্যের আমাদের প্রয়াত স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ দেহ রক্ষার পরে, তারপর শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী মহারাজের অক্লান্ত পরিশ্রমে সারা বাংলাদেশে আনাচে কানাচে তিনি ঘুরে সেখান থেকে পাসপোর্ট ভিসা করে এসে ভারত থেকে এসে বাংলাদেশে দীক্ষা দিয়ে অগণিত ভক্তকে তিনি ঠাকুর চরণেশ্বর করেছিলেন। যে অদ্বৈতানন্দ মহারাজ দেহ রক্ষার পরে যে দীক্ষার যে একটা শূন্যতা হয়েছিল, শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ সরস্বতী মহারাজের অপার চেষ্টার অক্লান্ত পরিশ্রমে সেটা পরিপূর্ণ হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা মাত্র 7 বৎসর যেতে না যেতেই আমরা হারালাম আবার সেই শ্রীমৎ স্বামী নিরঞ্জন সরস্বতী মহারাজ। আমাদের মনে দুঃখ লাগে যে আমরা মনিহার আপনের মতো হয়ে গেছি। বাংলাদেশে একজনকে হাল দেওয়া হচ্ছে, তিনি চলে যাচ্ছেন। চলে গেল অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ। এবং অদ্বৈতানন্দ মহারাজ সরস্বতী দেহ রক্ষার পরে সুদীর্ঘ 3 বৎসর এখানে কোনো দীক্ষার কাজ হয়নি বাংলাদেশে। 3 বৎসর পর আবার নিরঞ্জন মহারাজ আসলেন, উনি আবার 7 বৎসর পরে চলে গেলেন, মহাপ্রস্থান করলেন। আবার শূন্যতার সৃষ্টি হলো। আবার সেখানে মঠ থেকে পাঠালেন দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী কালনা শ্রী শ্রী নিগমানন্দ শাশ্বত আশ্রমের অধ্যক্ষ মহারাজ এবং দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী বিকাশানন্দ সরস্বতী মহারাজ। তিনি এসে কয়েক বছর দীক্ষা দিলেন। ওনার পাশাপাশি আবার স্বয়ং আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহরের পূজ্যপাদ প্রয়াত মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ আসা দেওয়া শুরু করলেন এবং পাশাপাশি দুজনই আসা দেওয়া করলেন। দুর্ভাগ্য যে ঠিক কয়েক বছর পরেই আবার শ্রীমৎ স্বামী বিকাশানন্দ সরস্বতী মহারাজ মহাপ্রস্থান করলেন। আমাদের ভাগ্যতে এমনই, একজনকে আসছেন চলে যাচ্ছেন, আবার শূন্যতা হয়ে গেল। আর কঠোর পরিশ্রম করা শুরু করলেন শ্রীমৎ স্বামী আমাদের জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ। এই ভারতের এতগুলো প্রদেশ এর সঙ্গে বাংলাদেশ কি যে পরিশ্রম করেছেন জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ, এটা ভাষায় বোঝানো যাবে না। যারা দেখেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ প্রয়াত মহন্ত মহারাজ আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহর। ভারতের এতগুলো প্রদেশ এর মধ্যে বা বাংলাদেশে বহু জেলা ঘুরে ঘুরে দীক্ষা দিয়ে সুদীর্ঘ প্রায় 22টি বৎসর শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ বাংলাদেশ শাসন করেছেন এবং অগণিত ভক্তকে তিনি ঠাকুরের চরণস্থিত করেছেন। এবং বাংলাদেশের মিশনের একটা অনেক আমূল পরিবর্তন এসেছিল আমাদের এই কয়েকজন দীক্ষাচার্য শ্রীমৎ স্বামী নিরঞ্জন সরস্বতী মহারাজ, শ্রীমৎ স্বামী বিকাশানন্দ সরস্বতী মহারাজ এবং সবশেষে শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের আগমনের জন্য। সর্বশেষে শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ আবার বিগত 2 বছর আগে মহাপ্রাণ করলেন। এটা আমাদের কতটা যে দুর্ভাগ্য। আমরা শুধু তাই নয়, একটা মহাজ্ঞানের ভাণ্ডারকে আমরা হারিয়েছি, যা নাকি ভারত বাংলাদেশে যে একটা জ্ঞানের ভাণ্ডার এবং মহাপুরুষ জ্ঞান ভাণ্ডার মহাপুরুষকে আমরা হারিয়েছি। এটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। আর এই ধরনের জ্ঞান ভাণ্ডার হয়তো আমরা পাবো কিনা সন্দেহ। এই হলো আমাদের বাংলাদেশি শিষ্যভক্তদের তথা আমাদের বাংলাদেশের যারা সেবক আছি, আমাদের দুর্ভাগ্য। আমরা এমন একজন জ্ঞান ভাণ্ডারকে আমরা হারিয়েছি। হারানোর পরে আবার যে শূন্যতা সৃষ্টি, বারবার আমাদের এই দীক্ষাদানের শূন্যতা হচ্ছে। পরবর্তীতে আবার কিছুদিন গ্যাপ গেল। এরপরে আবার শাশ্বত মঠের ট্রাস্ট বোর্ড থেকে অনুমোদন হলো। প্রয়াত স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহন্ত মহারাজ তিনি জীবদ্দশায় ভাবে মহন্ত করেছিলেন ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজকে, যে তিনি বুঝতে পেরেছিলেন যে আমার আর বেশি দিন নাই, সেই জন্য একজন থাকতেই পরবর্তী মহন্ত রেখে যান। যেমন শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ ভাবি মহন্ত করেছিলেন শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজকে, শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ বেঁচে থাকতে উনি কিছুদিন পর চলে গেলেন। পূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ। উনি আবার বেঁচে থাকতে ভাবি মহন্ত করলেন ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজকে। আবার জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ মহাপ্রাণ করার পর পূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজকে। এবং বিগত 2 বছর যাবৎ
ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশচন্দ্র সরস্বতী মহারাজ বাংলাদেশে আসা দেওয়া শুরু করলেন এবং এখানে বেশ অনেক অগণিত ভক্তকে তিনি ঠাকুর চরণচ্যুত করলেন। এর পাশাপাশি আমরা অত্যন্ত গৌরবান্বিত যে তিনি এর পাশাপাশি প্রয়াত স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ মহান্ত মহারাজ, যিনি আমারও সন্ন্যাস গুরু, আমি দুজন গুরু পেয়েছি। ঠাকুর নিগমন্ত তো সার্বভৌম গুরু রয়ে গেছেন, আমার দীক্ষাচার্য গুরু হলো যিনি এখানে সমাধিস্থ রয়েছেন শ্রীমৎ স্বামী অদ্বৈতেন্দ্র সরস্বতী মহারাজ আমার দীক্ষাচার্য গুরু, এবং আমার সন্ন্যাস গুরু হচ্ছেন আসামবঙ্গ শাশ্বত মঠ হালিশহরের পূজ্যপাদ প্রয়াত মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ। এবং শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ যখন এসেছিলেন তখন আমাদের বাংলাদেশে কয়েকজনকে তিনি গেরুয়া সংস্কার চৈতন্য করেছেন, যেমন শ্রীমৎ রামচৈতন্য ব্রহ্মচারী, শ্রীমৎ কৃপা চৈতন্য ব্রহ্মচারী, শ্রীমৎ দেবচৈতন্য ব্রহ্মচারী, শ্রীমৎ ধর্মী চৈতন্য ব্রহ্মচারী, তাদেরকে গেরুয়া প্রদান করে চৈতন্য ব্রহ্মচর্য দীক্ষা অভিষিক্ত করেছিলেন প্রয়াত স্বামী জ্ঞানানন্দ সরস্বতী মহান্ত মহারাজ। এর পরবর্তীতে এনার ইচ্ছা ছিল, দীর্ঘ অনেক বছর ধরে এরা গেরুয়া প্রাপ্ত হয়েছে কজন, তাদেরকে সন্ন্যাস দেওয়ার ইচ্ছাই ছিল আমাদের জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের। উনি শেষবার যখন এখান থেকে চলে যান বলে গিয়েছিলেন এদের পরে আসলে আমি এদেরকে সন্ন্যাস দেব, কিন্তু আমাদের দুর্ভাগ্য আবারও তিনি মহাপ্রাণ করলেন এবং সেই কাজ আর হলো না। আমরা অনেকটাই হতাশাই হয়ে গিয়েছিলাম, কারণ বাংলাদেশে এই মঠ মিশনগুলো পরিচালনার জন্য সন্ন্যাসী এবং গেরুয়াপ্রাপ্ত ব্রহ্মচারী এগুলো বিশেষ জরুরি প্রয়োজন, সেটা আবার শূন্যতা হলো। পরে ঠাকুরের অপার কৃপা করুন আশীর্বাদে আবার ডক্টর ব্রজেশচন্দ্র মহারাজ ভাবী মহন্ত থেকে পূর্ণ মহন্ত প্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশে আসলেন এবং ওনাকে জানানো হলো, উনি অত্যন্ত আনন্দের সঙ্গে উনি রাজি হলেন এবং 4 জনকে সন্ন্যাস প্রদান করলেন। শ্রীমৎ রামচৈতন্য ব্রহ্মচারী যে আমার পাশে বসে আছে, সেই সিনিয়র ব্রহ্মচারী শ্রীমৎ স্বামী রমেশচন্দ্র সরস্বতী মহারাজ, এরপর শ্রীমৎ কৃপাচৈতন্য ব্রহ্মচারী হলেন শ্রীমৎ স্বামী কৃপেশচন্দ্র সরস্বতী মহারাজ, তারপর শ্রীমৎ দেবচৈতন্য ব্রহ্মচারী হলেন শ্রীমৎ স্বামী দেবেশচন্দ্র সরস্বতী মহারাজ, শ্রীমৎ ধরণী চৈতন্য ব্রহ্মচারী হলেন শ্রীমৎ স্বামী ধর্মেশচন্দ্র সরস্বতী মহারাজ। এরপর 5 জনকে গেরুয়া প্রদান করলেন ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশচন্দ্র সরস্বতী মহারাজ। তো শ্রীমৎ সুদীপ ব্রহ্মচারী হল শ্রীমৎ সুবোধ চৈতন্য ব্রহ্মচারী, মাধব মোহন ব্রহ্মচারী হল শ্রীমৎ মাধব চৈতন্য ব্রহ্মচারী, সুবোধ এবারে আমাদের শুভরাম ব্রহ্মচারী হল শ্রীমৎ সুমেধ চৈতন্য ব্রহ্মচারী, এবং আরো 2 জন তো নরেন্দ্র ব্রহ্মচারী হল নরেন্দ্র চৈতন্য ব্রহ্মচারী, আর মানিক বৈরাগ্য চৈতন্য ব্রহ্মচারী। মোট 5 জন, এই হলে 5 জনকে গেরুয়া প্রদান করলেন। তো যা হোক, আমরা ডক্টর ব্রজেশচন্দ্র মহারাজের মাধ্যমে আমরা 5 জন ব্রহ্মচর্য দীক্ষা অভিষিক্ত পেয়েছি, 4 জন সন্ন্যাসী মহারাজকে পেয়েছি। তো যা হোক, আমরা এই যে একটা আমাদের বাংলাদেশ শাসক মিশনের যে একটা অবদান ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশচন্দ্র সরস্বতী মহারাজ এই কাজটা করেছেন, যার জন্য আমাদের মিশনের কার্যক্রমটা অনেক এগিয়ে গেছে। তো যাই হোক, এর পরবর্তীতে বাংলাদেশে অনেকদিন থেকেই দীক্ষাচার্য যে বিষয়টা নিয়ে অনেক শিষ্যভক্ত হালিশহরের মহারাজগণকে বলেছিলেন, কিন্তু আমি সবসময়ই যে সব শিষ্যভক্তগণ এরকম মহারাজগণকে দীক্ষাচার্যের ব্যাপারে বলতে চাচ্ছিলেন, আমি প্রায়ই তাদেরকে নিষেধ করেছি বারংবার। তার প্রমাণ এখানে রয়েছে অনুপম চক্রবর্তী, তারপরে আরও বগুড়ার অনেক কয়েকজন আর অন্যান্য জায়গায় অনেক শিষ্যভক্তকে আমি নিষেধ করেছিলাম যে আমাকে দীক্ষাচার্য না করার জন্য। এবং অনেক শিষ্যভক্তগণ এই মঠের মহন্ত মহারাজ আসলে, বিমলানন্দ মহারাজ আসলে ওনাদের কাছে বলতো, আমি প্রায় নিষেধ করতাম, এগুলো ঠাকুরের ইচ্ছা, যাকে দিয়ে হয় দীক্ষা হয়ে যাবে, আমাকে নিয়ে এটা তোমরা এতটা বলা বলি করতে যেও না। ওনারা আসছেন, বাংলাদেশে আসা যাওয়া করতেছে, করুক, এইভাবেই চলতেছিল, আমি প্রায় নিষেধ করেছি অনেককেই। তো যাই হোক, এখন আমার ইচ্ছা চূর্ণ হোক,
ঠাকুরের ইচ্ছা পূর্ণ হোক, হয়তো বা ঠাকুরের কোনো ইচ্ছা ছিল বিধায় আজকে এই অবস্থায় আমাকে আসতে হলো। এটা ঠাকুরের ইচ্ছাতেই হয়তো হয়েছে। আমি প্রথমে এসেছিলাম, প্রয়াত স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ আমাকে এই আধ্যাত্মিক পথে এনেছেন এবং প্রথম সাধারণ ব্রহ্মচারী হিসাবে এখানে কাজ করতে হয়েছে, যেটা বিধি মোতাবেক প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে তারপর এবার স্বামী আমাদের অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ আমাকে ব্রহ্মচর্য দীক্ষা অভিষিক্ত করে শ্রীমৎ গৌরচৈতন্য ব্রহ্মচারী করলেন দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে আমি কিছুই বুঝতেই পারছিলাম না যে এই পথে আমাকে আসতে হবে বা এরকম একটা বিশাল কর্মকাণ্ডের দায়িত্ব নিতে হবে। আমি স্বপ্নেও চিন্তা করতে পারিনি। শুধু এই প্রয়াত স্বামী অদ্বৈত মহারাজ বলতেন, তখন আমি ইয়ং বয়স যুবক ছেলে, তাহলে বলতে চাই দেখে রাখো, শিখে রাখো, বুঝে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। আমি কিছুই বুঝে নেই যেসব কথাগুলো কেন বলেন। এখন অনেক অনুধাবন করি যারা মহাপুরুষ কার দ্বারা কেউ, আমি একটা নগণ্য মানুষ, ক্ষুদ্র মানুষের দ্বারা কি হবে আমি এগুলো চিন্তাই করিনি। অজান্তে হয়ে গেল সাধারণ সেবক, দ্বিতীয় ধাপে অজান্তে হয়ে গেলাম গৌরচৈতন্য ব্রহ্মচারী, কোনোদিন চিন্তাও করতে পারিনি। অজান্তে হয়ে গেল শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী সন্ন্যাস জীবন। এরপরে আমার অজান্তে হয়ে গেল চতুর্থ ধাপে আসামবঙ্গের শাশ্বতমার হালিশহর ট্রাস্ট বোর্ডে সিদ্ধান্ত নিয়ে বগুড়া উত্তর বাংলা শাশ্বত আশ্রমের ফুল ফ্লেজেড অধ্যক্ষের দায়িত্ব দিয়ে সেখানে শাশ্বত আর্য দর্পণ কোকিলা হালিশহরের আর্য দর্পণে ছাপিয়ে দিল পূর্ণ অধ্যক্ষের দায়িত্ব বগুড়া আশ্রমে। গেল চতুর্থ। এবারে আবার চলে আসলো পঞ্চম ধাপের দীক্ষাচার্য। এটাও অজান্তের মধ্যেই কতকটা হয়ে গেছে। তো যাই হোক, আমি অনেককে নিষেধ করেছিলাম যে সব বিষয় তোমরা চেষ্টা করিও না, সেটা ঠাকুর চালিয়ে নিচ্ছেন, তো কাজ তো হয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেল এটাও হয়তো এটা অজান্তেই আমার অজান্তেইভাবে অনেকটাই আগে গেছে। হতে হতেই গত 27-এ অনুপম চক্রবর্তী হালিশহরে গিয়েছিল, মাস তিনেক আগে হবে। তাকে বলেছে ওখানকার মহন্ত মহারাজ যে আমার কথা বলেছে, তাকে প্রস্তুত থাকতে বলো, আমরা তাকে দীক্ষাযুদ্ধ করার চিন্তা ভাবনা করছি। মাস তিনেক আগে এরকম বলেছিল। সেই সূত্র ধরে বিগত 27 এপ্রিল ডক্টর শ্রীমৎ স্বামী ব্রজেশচন্দ্র সরস্বতী মহন্ত মহারাজ তিনি অনুমোদন দিয়েছেন। এই বিগত 27 এপ্রিল অর্থাৎ গত রবিবার থেকে অনুমোদন হয়ে গেল এবং সেখানকার আবার লেটার আসলো। সেই লেটারটা আবার গিয়ে বগুড়া উত্তর বাংলা শাশ্বত আশ্রম কমিটির গতকাল মিটিং করা হয়েছে। এটা তাদের মাধ্যম দিয়ে সকলকে জানানো হলো এবং গতকাল পর্যন্ত এটা কোথাও কোনো প্রচার করা হয়নি যে একটা সিস্টেম রয়েছে, বিধি মোতাবেক কাজ করতে হয়। আগে সেখান থেকে ডক্টর ব্রজেশচন্দ্র সরস্বতী মহারাজের অনুমোদন হলো। অনুমোদন হওয়ার পর লেটার পাওয়া গেল। আবার এখানে বগুড়া উত্তর বাংলা শাশ্বত আশ্রম কমিটির মিটিং হলো, তাতে সবাইকে জানানো হলো। এরপরে আজকে কালকে রাত 10টার পর থেকেই সব কিছু কমপ্লিট যখন হয়ে গেল রাত 10টার পর, তখন জানাজানি করা হলো। যেটা বিধিকে লঙ্ঘন করা যায় না। সেজন্য অনেকেই হয়তো ভাববেন যে এইসব কাজ হয়েছে আমরা জানলাম না, অথচ আজকে আমরা জানতেছি, এরকম হয়তো অনেকের চিন্তা থাকতে পারে। কিন্তু বিধি লঙ্ঘন করে তো কোনো কাজ করা যায় না। গতকাল রাত 10টার পরে সার্বিক কাজ সমাপ্ত হওয়ার পরে গতকাল রাত 10টার পরে এটাকে প্রকাশ করা হয়েছে। আজকে সকাল থেকে তারা বলা বলি শুরু করছে। এই জন্য আগে এটা জানানো সম্ভব হয়নি। হয়তো অনেকে বলতে পারেন যে এই কাজটা আগে জানালে তো ভালো হতো, কিন্তু জানানো হয়নি। বিধি মোতাবেক আজকে গতকাল রাত 10টার পরে সব কিছু সমাপ্ত হওয়ার পরে আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে। সেই জন্যই আজকে অধিবাস কীর্তা দিতে শ্রীমৎ স্বামী দেবেশচন্দ্র সরস্বতী মহারাজ যে কথাটি বলল, কাল থেকে দীক্ষার কার্যক্রম শুরু হবে। আমি তো চিন্তা করিনি যে এইরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর আসবে। আমি এটা স্বপ্নেও চিন্তা করতে পারিনি। একটা বিশাল দায়িত্ব। আগে যে 4টা ধাপ গেছে, প্রথম ধাপ সাধারণ সেবক, দ্বিতীয় ধাপ ব্রহ্মচারী সেবক, তৃতীয় ধাপ অধ্যক্ষ সেবক, এই যে চতুর্থ ধাপে দেখলেন বিশাল একটা আধ্যাত্মিক জগতের দায়িত্ব। তো ঠাকুর চরণে প্রার্থনা করি, ঠাকুর যেন কৃপা করেন, করুণা করে আশীর্বাদ করেন এবং বগুড়া উত্তর বাংলা শাশ্বত আশ্রম কমিটির সকল কর্মকর্তা মণ্ডলী এবং 4 জন সন্ন্যাসী রয়েছে, পাশাপাশি সকল ব্রহ্মচারী কর্মী সেবক, পাশাপাশি উপস্থিত ভক্ত শিষ্য মা বোনেরা সকাল ঠাকুরের কাছে প্রার্থনা করবেন এবং সবাই সহযোগিতা করবেন যাতে করে এই যে মহান একটা দায়িত্ব পড়লো
এই দায়িত্ব যেন শৃঙ্খলার সঙ্গে ডিসিপ্লিন হইতে যাতে ঠাকুর এই একটা ক্ষুদ্র মানুষকে দিয়ে মেনটেন করতে পারে, এটাই ঠাকুরের কাছে ঐকান্তিক প্রার্থনা। একটা বিশাল কর্মকাণ্ডের দায়িত্ব পড়ে গেল। তো যাই হোক, এখন ঠাকুরের কাজ ঠাকুর করবেন, আমরা তো উপলক্ষ মাত্র, আমরা তো নিমিত্ত মাত্র। সেই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যুদ্ধ করবেন না বলে, কিন্তু বলতো আমাকে করতেই হবে। এখন এইরকম অবস্থা, ঠাকুরের কর্ম যখন আমরা এসেছি তখন ঠাকুর যেটা করাবেন সেটাই করতে হবে। আজকে এই শুভ দিনে মনে পড়ছে যে প্রয়াত স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজের কথা, যিনি এই বগুড়া আশ্রমের প্রয়াত অধ্যক্ষ ছিলেন, তিনি ষষ্ঠ অধ্যক্ষ ছিলেন, 6 নম্বর অধ্যক্ষ ছিলেন। এই সিদ্ধানন্দ সরস্বতী মহারাজ যখন সংসার ত্যাগ করে আসেন তখন ওনার নাম ছিল শক্তিপদ, পিতামাতার দেয়া নাম। তখন উনি যাবেন কোকিলমুখ মঠে, হালিশহরে। তখন ঠাকুর মহারাজ ছিলেন পুরীতে। ঠাকুর তখন বললেন যে তুমি যাও, একটু বগুড়া থাকো তুমি। তো উনি বললেন না, আমি বগুড়া যাবো না, আমি কোকিলমুখ মঠে যাবো। তো ঠাকুর জানতেন যে এই শক্তিপদকে দিয়ে ভবিষ্যতে বগুড়া আশ্রমের বিশাল একটা কর্মকাণ্ড হবে, এটা অন্তর্যামী বুঝতে পারছিলেন। কিন্তু কোনো ক্রমে বগুড়া আসতে রাজি হয় না। তখন কি করলেন যে আমাদের শ্রী ঠাকুর মহারাজ বললেন, আচ্ছা তুমি যখন বগুড়া যাবে না, একটা কাজ করো, তখন তো অবিভক্ত ভারত, তুমি শিয়ালদা স্টেশনে ট্রেনে উঠবে, সান্তাহারে নামবে, সান্তাহারে নামে গাড়ি বদল করে তুমি যে বগুড়া স্টেশনে নামবে, বগুড়া স্টেশনে নামে রেল লাইন ধরে হেঁটে যাবে, কোনো রিক্সা নিতে হবে না। হেঁটে হেঁটে একটু আগায় গেলেই রাজাবাজার পার হয়ে দেখবে গরিব পাতা উঠছে, ওইটাই উত্তর বাংলার শাশ্বত আশ্রম। ওখানে যে তুমি আশ্রমটা দর্শন করে 2-1 দিন থেকে তারপর তুমি আসামে কোকিলমুখ মঠে চলে যাবে। ঠাকুর অন্তর্যামীর উপর জানতেন যে কোনো রকমে বগুড়া পাঠাতে পারলে আপন গতিতে এখানে টিকে যাবে। কেমন মহাপুরুষ ঠাকুর আসলো। সেই সময় উনি আসা পরে শক্তিপদ যখনই ঢুকতে বগুড়া আশ্রমে, সেই সময় এইখানকার যে সব সেবক ছিলেন এবং হরপ্রসাদ রায়, সুরেন্দ্রমোহন দাশগুপ্ত, গোবিন্দ পুত্রদণ্ড গৃহী, তারা শিষ্যভক্ত, তাদের এত হৃদ্যতা, আন্তরিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধনে শক্তিপদ নিজেকে হারিয়ে ফেলেছেন। আর তার মনেই পড়ছে না যে আমি বগুড়া থেকে যাব। এই 7 দিন 10 দিন ভালোবাসতে বাসতে 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, আর বগুড়া ছেড়ে যাওয়ার কথা বলে না, বগুড়া আশ্রম ছেড়ে। তারপর ঠাকুর মহারাজ চিঠি লিখে, অদ্বৈত মহারাজ যেগুলো গল্প করেছেন, চিঠি লিখেছিলেন ঠাকুর, যেরকম শক্তিপদর খবর কি, এরা ওখান থেকে যেতেই চায় না, আবার 2-1 দিন পর থেকে চলে যাবে। এখন অনেক মাস হয়ে গেল। তারপরে ওই শক্তিপদ লিখেছিলেন ঠাকুরকে যে ঠাকুর এখানে কি আকর্ষণ রয়েছে আমি বুঝতে পারছি না, আমার আর বগুড়া ছেড়ে যেতেই হচ্ছে না, মনেই চাচ্ছে না। সেই শক্তিপদ প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে হলো শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী, তৃতীয় ধাপে হলো শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী, চতুর্থ ধাপে হলো এই বগুড়া আশ্রমের অধ্যক্ষ মহারাজ, পঞ্চম ধাপে এইখান থেকে দেশ বিভাগের পর হালিশহরে গিয়ে প্রচার বিভাগের অধ্যক্ষ হলেন। ষষ্ঠ ধাপে উনি বলেছিলেন আমি কোনোদিন দীক্ষাচার্য হব না এবং আমি কোনো মহন্তেরও দায়িত্ব নেব না। এইটা ছিল সিদ্ধানন্দ সরস্বতী মহারাজের দৃঢ় প্রতিজ্ঞা। আমি কোনোদিন দীক্ষাচার্যের দায়িত্বে যাব না এবং মহন্তের দায়িত্বে যাব না। কিন্তু ওই যে বলে না, আমার ইচ্ছা চূর্ণ হোক, ঠাকুর ইচ্ছা পূর্ণ হোক। শেষ বয়সে সিদ্ধান্ত মহারাজকে দীক্ষাচার্যের দায়িত্ব নিতে হয়েছে হালিশহরে, এবং আসামবঙ্গের শাসক মহারাজ হালিশহরের মহন্তেরও দায়িত্ব নিতে হয়েছিল। তখন সিদ্ধান্ত মহারাজ বলেছিলেন আমার ইচ্ছা পূর্ণ হোক, ঠাকুর ইচ্ছা পূর্ণ হোক। আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম কোনোদিন দীক্ষাচার্যের দায়িত্ব নেব না এবং কোনোদিন মহন্তও হোক না, কিন্তু আমার দুটাই হতে হলো। সেই সিদ্ধান্ত সরস্বতী মহারাজ যখন মহন্ত হলেন তখন আমাকে একটা চিঠি লিখেছিলেন, স্নেহের গৌর, আমার সেই গৌরচেতন নাম ছিল তো গৌরচেতন ব্রহ্মচারী, সেগুলি লিখেছিলেন স্নেহের গৌর, প্রীতি সম্ভাষণ গ্রহণ করো, জয়গুরু প্রীতি সম্ভাষণ গ্রহণ করো। তুমি যে আশ্রমে রয়েছে বগুড়া, এটা আমার প্রাণাধিক আশ্রম। আমি ঘর বাড়ি সংসার ত্যাগ করে প্রথম গিয়ে বগুড়া আশ্রমের সাধারণ সেবক হই। দ্বিতীয় ধাপে আমি ওই শক্তি চেতন ব্রহ্মচারী সেবক। তৃতীয় ধাপে আমি এলাম শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী সন্ন্যাসী সেবক। চতুর্থ ধাপে হলাম
বগুড়া আশ্রমের অধ্যক্ষ সেবক। পঞ্চম ধাপে আমি চলে আসলাম হালিশহরে, এখানে প্রচার বিভাগের অধ্যক্ষ সেবক হলাম। ষষ্ঠ ধাপে আমি হলাম দীক্ষাচার্য সেবক। অষ্টম ধাপে হলাম আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহরের মহন্ত সেবক। এই চিঠিটা পেয়ে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। প্রত্যেকটা ডেজিগনেশনের পিছনে সেবক 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 সেবক। মহন্ত হয়ে গেছেন, তারপর লিখছেন মহন্ত সেবক। এই যে একটা আমাদের একটা বিরাট আদর্শের কথা ওই চিঠিটার মধ্যে আমার ছিল। তখন থেকে আমার মাথায় ঢুকেছিল এত বড় একজন জ্ঞানী ব্যক্তিত্ব মহন্ত লিখছে, এখন আমি মহন্ত সেবক। এই যে আমার মাথায় সেই সময়টা ছিল, ওই সূত্র ধরে আমি ওনার সেই আদর্শটা আমার সবসময় মাথায় জাগে। অনেক সময় আমাদের সেবকদেরকে নিয়ে আমাদের যখন অধিবেশন হয়, আমি তখন সবাইকে বলি, কে তোমরা ব্রহ্মচারী, কে তোমরা সন্ন্যাসী। হয়তো ধাপে ধাপে আধ্যাত্মিক পথে এগুলো ঠাকুর বিধান করে গেছেন, সেই হিসেবে আমাদের এইভাবে যেতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আমরা সবাই সেবক, এবং সেবকের দুইটা বিভক্তি রয়েছে। কীরকম? একটা ব্রহ্মচারী সেবক, একটা সন্ন্যাসী সেবক, অধ্যক্ষ সেবক, যেটা সিদ্ধান্ত মহারাজ বলেছেন, একটা কর্মী সেবক। যেমন প্রত্যেকটা আশ্রমেরই কিছু কিছু বেতনভুক্ত কর্মীরা থাকেন, কাজের জন্য রাখা হয়। তো এইরকম তারাও সেবক, অর্থাৎ সেবক ছাড়া কেউ নেই, তাদেরকে বলা হচ্ছে কর্মী সেবক। এখন দেখা যাচ্ছে আশ্রমে 5-7 দিনের জন্য মানে টাইম বিং পার্ট টাইম কাজ করার জন্য কাউকে নিয়ে এসে পার্ট টাইম কাজ করার জন্য রাখা হয়। তাদেরকেও আমরা যারা সন্ন্যাসী এবং ব্রহ্মচারী তোমরা যারা আছো আশ্রমে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। পার্ট টাইম কাজ করার জন্য যাদের আসতেছে, হয়তো 5 দিন কাজ করবে চলে যাবে, হয়তো কিছু দিতে হয় তাদেরকে, এইরকম কাজ করে যাচ্ছে। যেমন উৎসবাদিতে রান্নার পাকশালায় কাজ করতে আসছে, যারা এখানে সন্ন্যাসী আছো ব্রহ্মচারী আছো, বিশেষ করে তোমাদের দৃষ্টি থাকবে এইটা উদার এবং জ্ঞানমার্গের দৃষ্টিকোণে। তোমাদের সন্ন্যাসীগণ যারা রয়েছে, ব্রহ্মচারী যারা রয়েছে, তোমাদের জ্ঞানমার্গের দৃষ্টিকোণে থাকে যে আগের যে মহারাজগণ কী দৃষ্টিভঙ্গিতে আশ্রম চালিয়ে গেছেন, এই দৃষ্টিভঙ্গিগুলো যেন কখনোই মানে ফল ডাউন না হয়। আমাদের সেবকের দুটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কর্মী সেবক, একটা হচ্ছে ব্রহ্মচারী সন্ন্যাসী সেবক। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা ব্রহ্মচারী সন্ন্যাসী সেবক, আবার যারা এখানে কর্ম করছেন তারা কর্মী সেবক। এখন অত কিছু কর্মী সেবক আছে হয়তো 2 বছর 4 বছর 5 বছর 7 বছর আছে, আর কিছু কর্মী সেবক টাইম বিং হয়তো 10 দিন 7 দিন 5 দিনের জন্য এসেছিলেন, বা উৎসবাদিতে কাজ করার জন্য এসেছে, রান্নাবান্না বিভিন্ন কাজে। তাদেরকে কখনোই তোমরা আদার্স কর্মচারী মনে করবে না, তাদেরকে মনে করবে এই 2 বছর 5 বছর 10 বছর জন্য আসেন তারাও কর্মী সেবক। আবার যারা 5 দিন 7 দিন 10 দিন জন্য আসছেন তারাও কর্মী সেবক। এটা যেন আমাদের যেটা সন্ন্যাসী বর্গ আছেন, কারণ আমি এখন যাওয়ার পথে, বয়স আমার 77 চলছে, এই 2025 সালে 77। এখন গানে বলে আর কতদিন, এটা আমার কথা আমার নিজে বলতেও হয়, আর কতদিন। তো এই যে 77 চলছে, আজকের এই শুভ দিনে যারা সন্ন্যাসী আছো ব্রহ্মচারী আছো, এই ভাবাদর্শগুলো আমি অদ্বৈত মহারাজের সঙ্গে 12টি বছর ছিলাম এবং হাতে কলমে যা ওনার কাছ থেকে শিখিয়ে নিয়েছি। তখন আমি ইয়ং ম্যান, আমি ওগুলো বুঝিও নি। আর এইসব গুরুদায়িত্বে আসতে হবে এটা আমি স্বপ্নেও চিন্তা করিনি। উনি বলেছেন, আমি অর্ডার দিয়েছেন, কাজ করে গেছি, আমি কাজই ভালো লাগতো। এই সমস্ত পোস্ট পদবি, আমি এবার নিজের অহংকার প্রশংসার কথা বলি না, এই সমস্ত পোস্ট পদবি আমার কোনোদিনই ভালো লাগতো না। যা হোক, এখন ঠাকুরের কাজে আসতে হয়। এই অবস্থা চলছে 12টি বছর, উনি দেহ রক্ষার পরে আরোগুলো 40 বছর, এই মোট 52 বছর আমার আশ্রম জীবন। এইবার 1432 সালে 52 থেকে 53 বছর আমার আশ্রম জীবন চললো। আশ্রমটার বয়স হচ্ছে 107 বছর। 107 বছরের মধ্যে আমি আছি 53 বছর যাবৎ। বাকি যে 54 বছর, এই 53 বছর আমার আশ্রম জীবন শুরু হলো এই 1432 সালে। আর বাকি যে 54 বছর আমার আগে ছিলেন যেনারা, সেই সময়কার যেনারা ছিলেন, এবং প্রথম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সর্বানন্দ সরস্বতী মহারাজ, আজকের এই শুভ দিনে সেই প্রথম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সর্বানন্দ চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। যার তিনি ছিলেন একজন গৃহী, এবং যেনার 2 জন ছেলে 2 জন মেয়ে ছিল, ময়মন সিংহে বাড়ি ছিল, এবং তিনি এলএমএর ডাক্তার ছিলেন। আজকের এই শুভ দিনে ওনাকে কৃতজ্ঞতা করে স্বীকার করি। এই আশ্রমটা এই প্রয়াত স্বামী সর্বানন্দ সরস্বতী মহারাজের জন্য এতদূর এগিয়েছে। উনি তদানীন্তন সময় এলএমএর ডাক্তার ছিলেন, পরবর্তীতে সরকারি নির্দেশে এলএমএফটা উঠে যায়। যারা এলএমএফ ডাক্তার ছিল তাদেরকে
আবার পুরোটা একটা কোর্স দিয়ে তাদেরকে MBBS করা হয়, পরবর্তী LMF কোর্সটা উঠে দেয় সরকার থেকে। এবং আমাদের মোহাম্মদুল্লাহ হসপিটালে একজন গুরুবন ছিলেন হিরণময়ীন্দ্র, সেই হিরণময়ীন্দ্র LMF ডাক্তার ছিলেন। পরবর্তীতে সরকার থেকে নির্দেশ হওয়ার পরে একটা কোর্স করিয়ে দিয়ে উনিও MBBS ডাক্তার হয়ে যান। এবং উনি আমাদের ঠাকুরের চরণযুক্ত শিষ্য ছিলেন। ওনার হাজব্যান্ড ছিলেন জেলার, আমাদের বগুড়া জেলখানা উনি সুপার ছিলেন। এই দুইজন স্বামী অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন ঠাকুরের। আজকের এই শুভদিনে এগুলো মনে পড়ছে অতীতের স্মৃতি। আজকে স্বামী সর্বানন্দ সরস্বতী মহারাজের জন্য এই আশ্রমটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে থাকে। যা হোক, উনি ঠাকুরের চরণাশ্রিত হয়ে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি সংসার ত্যাগ করতে চাই। তখন ঠাকুর নিষেধ করেছিলেন, তুমি গৃহে থাকো ভালো হবে। কোনো ক্রমই শোনে না, একদম বলে সব কিছু দান করবো। অদ্বৈত মহারাজ বলেছিলেন কথাগুলো যে দেখো, স্বামী সর্বানন্দ তখন তার পূর্বের যে নাম ছিল, উনি রাজচন্দ্র কি নাম ছিল, যাই হোক ভুলে গেছে সময়টা, রাজচন্দ্র ধর। উনি বলেছেন, ঠাকুর আমাকে অমৃত দাও আর তুমি বিষটা গ্রহণ করো। ওনার 2 ছেলে 2 মেয়ে স্ত্রী। ঠাকুর বলেন, তোমাদের এই এত সংসারের দিনগুলো আমি নিয়ে কী করবো, তোমাদের কিছুতেই ছাড়ে না। অদ্বৈতনাথ গল্প করেছিলেন। ঠাকুর কত দয়াল, তার 2 ছেলে 2 মেয়ে, তারপর তার স্ত্রী। তখন ঠাকুর বললেন, এক আশ্রমে কিন্তু রাখতে পারবো না। বলে, ঠাকুর তুমি যেখানে রাখো, বনে নেবেন কোথায় রাখবে রাখবে। এত নিবেদিত প্রাণ ছিলেন সেই রাজচন্দ্র ধরে। তারপর যা হোক সন্ন্যাস দিয়ে দিল। এই এনাদের হচ্ছে আমাদের মিশনের নিয়ম রয়েছে, সন্ন্যাস 2 প্রকারের হয়। একটা হচ্ছে যারা অবিবাহিত এবং ব্রহ্মচারী হিসেবে আসবে। প্রথম ধাপ সাদা কাপড়ের ব্রহ্মচারী, এবং আমরা প্রত্যেকে চাইছিলাম। দ্বিতীয় ধাপে গৃহপ্রাপ্ত ব্রহ্মচারী নৈষ্ঠিক ব্রহ্মচারী। তৃতীয় ধাপে সন্ন্যাস। আর যারা সংসার করে এই শেষ দিকে আসবে তাদেরকে বলা হচ্ছে বানপ্রস্থিত সন্ন্যাস। তো অনেকে বানপ্রস্থিত সন্ন্যাস হিসেবে ছিল শ্রীমৎ স্বামী সর্বানন্দ সরস্বতী মহারাজ। ওনার প্রচেষ্টার বলে এই আশ্রমটা এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে এমন আপন করে, এমন প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন তৈরি করেছিলেন যে তখন থেকেই এই আশ্রমটা শ্রীবৃদ্ধি এবং ভক্তি শ্রদ্ধার মানে ক্রমান্বয়ে বাড়তে থাকে। অর্থাৎ বলা যেতে পারে এই বগুড়া আশ্রমটা হচ্ছে ভক্তি নির্যাস কেন্দ্র। অর্থাৎ এই আশ্রমে যারাই আসবে তাদের ভিতরে একটা ভক্তিভাব জাগ্রত না হয়েই পারবে না। আমি আর কয়েক মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। এটা আপনাদের জানা দরকার আজকে এই শুভ দিনে যে হালিশহরে ছিলেন আমাদের শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ। তিনি ছিলেন পরবর্তী মহান্ত। সেই সত্যানন্দ মহারাজ যখন ঘরবাড়ি সংসার ত্যাগ করে আসেন প্রথম, তখন ওনার নাম ছিল অবনী, পিতামাতার দেয়া নাম। অবনী থেকে হলো শ্রীমৎ অবনী ব্রহ্মচারী। সেই সময় হালিশহরে উনি শুধু বেদান্তের চর্চা, জ্ঞানের চর্চা করতেন। ঠাকুর তখন বললেন, অবনী তুমি বগুড়া যাও, তুমি তো জ্ঞান নিয়ে বসে থাকলে হবে না। আমার 2টা শঙ্করের মত, গৌরাঙ্গের পথ, জ্ঞান আর ভক্তি দুটোরই পরিপূর্ণতা করতে হবে। তুমি কিছুদিন বগুড়া দিয়ে থেকে আসো, ভক্তি কেমন করে অর্জন করতে হয়। ভক্তদের সঙ্গে না মিশলে কখনো ভক্তি অর্জিত হয় না, এইরকম তিনি বললেন। তাকে পাঠালেন অবনীকে বগুড়া এসে এই যে তথাকথিত ভক্ত হরপ্রসাদ রায়, সুরেন্দ্রমোহন দাশগুপ্ত, গোবিন্দপুত্র দণ্ডক, তারা কিন্তু সন্ন্যাসী ব্রহ্মচারী নন, গৃহী শিষ্যভক্ত। তাদের ভক্তি শ্রদ্ধা দেখে এই যে অবনী দিনে দিনে ভক্তির দিকে ধাবিত হচ্ছে। পরবর্তীতে কয়েক মাস পর ঠাকুর যখন বগুড়া আসলেন, এসে তখন এইসব গল্পগুলো বগুড়া স্মৃতি বইতেও লেখা আছে। আবার ঠাকুর দুর্গা মহারাজের কাছে শুনেছি। তখন ঠাকুর বলেছিলেন, এখন অবনীর চোখ দিয়ে দেখি জল বেড়াচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে অবনীর মধ্যে এখন জ্ঞানের পাশাপাশি ভক্তি শ্রদ্ধাও জাগ্রত হচ্ছে। আমি খুব খুশি হলাম। ঠাকুর এই জন্য বগুড়া আশ্রমটাকে ঠাকুর মহারাজের যে গীতা দ্বাদশের যে ভক্তিযোগ রয়েছে, এটা করলে সে আমার প্রিয় ভক্ত। সর্বশেষ 20 শ্লোকে লেখা আছে, উপরোক্ত বিষয়গুলি যদি পরিপূর্ণ কেউ করতে পারে তাই সে আমার অতীব প্রিয়। ঠিক ঠাকুরের সকল আশ্রমই প্রিয়, কিন্তু বগুড়া আশ্রমটা ঠাকুরের অতীব প্রিয়। এটা বলেছেন প্রয়াত স্বামী অদ্বৈত মহারাজ, যে বগুড়া আশ্রমটা ঠাকুরের কাছে অতীব প্রিয় ছিল। এই কারণেই এখানে কয়েকটা স্মৃতি রয়েছে। প্রথম, ঠাকুর নিজ হাতে গুরুব্রহ্ম আসনপীঠ 1826 সালে ধুলনপুরে প্রতিষ্ঠা করেছেন। এই গুরুব্রহ্ম আসনপীঠ মহাশক্তিপীঠ ঠাকুর মা নিজ হাতে প্রতিষ্ঠিত। দ্বিতীয় স্মৃতি, ঠাকুরের প্রথম স্মৃতি গুরুব্রহ্ম আসনপীঠ। দ্বিতীয় স্মৃতি হলো ঠাকুর মা যে শয়ন কক্ষটাতে শয়ন করতেন, এখনো সেটা বিদ্যমান রয়েছে। ওই কক্ষে যেমন দেখছেন আপনার শয়ন কক্ষ,
সেখানে ঠাকুর শয়ন করতেন, আর বিকাল করে ওই বারান্দায় বসে ভক্তদের নিয়ে অনেক কথোপকথন আলোচনা করতেন, যা বলেছেন অদ্বৈত মহারাজ। এটা দ্বিতীয় স্মৃতি। তৃতীয় স্মৃতি হচ্ছে এই যে দুটো লিচু গাছ রয়েছে ঠাকুরের শয়নকক্ষের সামনে, এই লিচু ধরতো, এই লিচু ঠাকুর মহারাজ সেবা করে গেছেন। কোনো এক সময় এই লিচু যে সময়টা হয়েছে তখন ঠাকুর মহারাজ পুরীতে ছিলেন। এখানকার পাকা লিচু প্যাকেটিং করে রেলে বুকিং করে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সে পুরীতে এই বুকিং করা লিচু ঠাকুর ওখানে সেবা করেছেন। এইসব স্মৃতি একটা বিজড়িত জায়গা এই তিনটে, একটা হলো পূর্বিমাসনপীঠ, দ্বিতীয় রয়েছে শয়নকক্ষ, তৃতীয় রয়েছে দুটা লিচু গাছ। এই তিনটা বগুড়া আশ্রমে ঠাকুরের একটা অপার স্মৃতি। সেই স্মৃতিবহ আশ্রম, এখানে যেই আসে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে এমন একটা প্রেম প্রীতির বন্ধন এখানে রয়েছে, আপন গতিতেই মানুষের মন চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমি এক বক্তব্য বাড়াবো না, কালকে অনেক কার্যক্রম রয়েছে, সকালে দীক্ষার কার্যক্রম রয়েছে। যা হোক, আমার বক্তব্যের শেষ লাগে একটু বলতে চাই যে এই সেই আশ্রম, সেই স্বামী সর্বানন্দ সরস্বতী মহারাজকে মালতীনগর শ্মশানে দাহ করা হয়েছে। দেখেন কেমন ভক্তদের, উড়িষ্যা প্রদেশ থেকে যেসব ভক্তরা আসেন এই বগুড়া স্মৃতি গ্রন্থ বই পড়ে, তারা এই লিচু গাছ থেকে জড়িয়ে ধরে কান্না করে, এই লিচু গাছের জীবন ধন্য, তোমার গাছের লিচু ঠাকুর সেবা করেছেন, কি তাদের ভক্তি শ্রদ্ধা। আর সেই উড়িষ্যার ভক্তরা এসে ঠাকুর মহারাজ এখনো রয়েছে এডওয়ার্ড পার্ক, এই যে যেটা পৌর পার্ক বলে, সেখানে পুকুর, ওই পুকুরে স্নান করেছিলেন ঠাকুর মহারাজ, তারা সেখানকার পুকুরে গিয়ে সেই জলটা মাথায় দেয়, কি তাদের ভক্তি শ্রদ্ধা। আবার সে মালতীনগর শ্মশান দেখতে যায়, এই মালতীনগর শ্মশানে এই আশ্রমের প্রথম অধ্যক্ষ মহারাজ তার দেহটা ওখানে দাহ করা হয়েছে, এটা একটা স্মৃতি। সেই স্মৃতিতে দেখার জন্য তারা মালতীনগর শ্মশানে যায়। আর মালতীনগরে ঠাকুর মহারাজ যে বাসায় ছিলেন, সেটা কালের করাল গ্যাসে সে বাড়িটা রয়েছে, চেঞ্জ হচ্ছে, একজনের পর একজন আসে, সে বাড়িটা দেখার জন্য যায়। এই যে মালতীনগরে এসে যে বাসায় ঠাকুর মহারাজ প্রথম সেখানে সঙ্গ করতেন, এই আশ্রম তো পরে হয়েছে, সে অনেক ইতিহাস আপনার বগুড়া স্মৃতি করলে পারবেন, সেই বাড়িটাও দেখতে যায়। তো দেখুন উড়িষ্যাবাসী ভক্তদের কেমন এই বগুড়া আশ্রমের প্রতি শ্রদ্ধা, কেমন ভাব ভক্তি। এই একটা আশ্রমে আমি একটা নগণ্য মানুষ, যাই হোক, এখন সেই আশ্রমটার এই সপ্তম অধ্যক্ষ রূপী অষ্টম অধ্যক্ষ ছিলেন প্রয়াত স্বামী অদ্বৈত মহারাজ, এখন অষ্টম অধ্যক্ষের দায়িত্ব নিতে হয়েছে যে কোনো প্রকারই হোক। তা আমিও মনে করি ওই সিদ্ধান্ত সরস্বতী মহারাজের সূত্র ধরে প্রথম ধাপে আমি সাধারণ সেবক, দ্বিতীয় ধাপে আমি চৈতন্য ব্রহ্মচারী সেবক, তৃতীয় ধাপে সন্ন্যাসী সেবক, চতুর্থ ধাপে অধ্যক্ষ সেবক, এই পঞ্চম ধাপে আমি মনে করি দীক্ষাচার্য সেবক। আমি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের এই সূত্র ধরে আমি মনে করি যে দীক্ষাচার্য এটাও আমি সেবক, উনিও যেমন সেবক বলতেন আমি সেবক বলি। তা আমি ঠাকুরের কাছে আমার বক্তব্যের শেষ লগ্নে এটুকু কাতর প্রার্থনা জানাই, ঠাকুর মহারাজ তুমি কৃপা করো, করুণা করে আশীর্বাদ করো, যাতে আগামীকাল যে দীক্ষার দায়িত্ব তুমি প্রদান করলে, তোমার কৃপা করুণা আশীর্বাদে সুষ্ঠুভাবে যেন কাল থেকে এই কাজ দায়িত্ব পালনে তুমি আমাকে সেই শক্তি, সেই চিন্তা চেতনা দান করে ঠাকুর আমাকে কৃতার্থ করবে। এই বলে আমার বক্তব্যে ভুল ত্রুটির জন্য ঠাকুর চরণে ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার বক্তব্যে কেউ যদি মনোকষ্ট মনোবেদনা পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবং বক্তব্যে ভুল ত্রুটির জন্য ঠাকুর চরণে আবারও ক্ষমা প্রার্থনা করে শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তির শান্তি। এই বলে এই ত্রিদিবসব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে।